বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাকরণ প্রস্তুতি আজকে আলোচনায় শব্দ ও শব্দ শ্রেণী বিভাগ এবং সমাস। অন্যদিনে বাংলা কোর্স শেষ করার জন্য আপনাকে স্বাগতম। আজকে সপ্তম দিন। যারা আগের দিনগুলো দেখে আসেন অবশ্যই তারা দেখে আসবেন। তো প্রথমে আমরা বাক্যের শ্রেণী বিভাগ শব্দ ও শব্দ শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব। অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে শব্দ বলা হয়। অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে বলা হয় শব্দ। ভাষার মূল উপাদান হচ্ছে শব্দ। যে ধ্বনির সমষ্টির কোনো অর্থ নেই ব্যাকরণে তাকে বলা শব্দ বলে বিবেচনা করা হয়। যে ধ্বনির সমষ্টির কোনো অর্থ নেই ব্যাকরণে তাকে শব্দ বলে বিবেচনা করা হয় না। আচ্ছা, শব্দের শ্রেণী বিভাগ। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা শব্দকে আমরা তিন ভাগে ভাগ করি বা তিনটি দৃষ্টিকোণ থেকে বিভাজিত হতে দেখে। এগুলো হলো গঠন, অর্থ, উৎপত্তি, উৎস এবং উৎপত্তি। গঠন মৌলিক শব্দ ও সাধিত শব্দ। অর্থ দিক থেকে হচ্ছে যৌগিক শব্দ, রিয় শব্দ এবং যুগড়ীয় শব্দ। উৎস হচ্ছে তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশ শব্দ এবং বিশেষ শব্দ। তাহলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দ সম্ভারকে আমরা তিনটি দৃষ্টিকোণ থেকে বিভাজিত দেখি। একটা হচ্ছে গঠন, অর্থ এবং উৎস। এখন আসি গঠন অনুসারে বাংলা শব্দের শ্রেণী বিভাগ। গঠন অনুসারে বাংলা শব্দগুলিকে দুই ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে মৌলিক শব্দ আর হচ্ছে কি সাধিত শব্দ। যে শব্দকে ব্যাকরণিকভাবে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন ধরো বাবা মা, গোলাপ, বই, হাত, লাল, গাছ, মাটি, ভাই বোন ইত্যাদি। সাধিত শব্দ যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস হয়। সাধারণত কি হয়? একাধিক শব্দের সমাস হয়। যেমন চাঁদের মতো মুখ, চাঁদ মুখ, ডুব যোগ উড়ি, ডুবুরি, নীল যে আকাশ, নীল আকাশ, চল যোগ আন্ত, চলন্ত, গড় যোগ মিল, গড় মিল ইত্যাদি। মানে একাধিক শব্দের সমন্বয়ে গঠিত হয়। নিচের কোনটি মৌলিক শব্দ? এটা হচ্ছে অবশ্যই মুখ হবে, কারণ মুখ একটা মৌলিক শব্দ। মৌলিক শব্দ কোনটি? অবশ্যই হচ্ছে গোলাপ একটা মৌলিক শব্দ। এখানে শীতল মৌলিক শব্দ লয়, ভুল আছে উত্তর তাহলে হচ্ছে না। নিচের কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ হচ্ছে গোলাপ। মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ গোলাপ। নিচের কোনটি মৌলিক শব্দ? সেটা হচ্ছে মুখ হচ্ছে মৌলিক শব্দ। এখন দেখলাম প্রথমে দেখছি গঠন অনুসারে। এখন দেখবো শব্দের শ্রেণী বিভাগ। অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। অর্থ যৌগিক অর্থ, শব্দের অর্থ অনুসারে ও তার অর্থগত দিক বিবেচনায় বাংলা শব্দগুলিকে তিন ভাগে ভাগ করা যায়। যৌগিক, তিন ভাগে ভাগ করা যৌগিক, রিয় বা রূঢ়ি আর হচ্ছে যুগরূঢ়ি। কথা হলো যৌগিক। যে সকল শব্দের ব্যুৎপত্তি, অর্থ বা ব্যবহারিক অর্থ একই সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেগুলোর ব্যুৎপত্তি, অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হয় তাকে যৌগিক শব্দ বলে বা যৌগিক শব্দ বলে। যেমন গায়ক, গো যোগ অক, গায়ক মানে যে গান করে যে। কর্তব্য, কৃতব্য, যার করা উচিত, যার করা কি উচিত তাকে কর্তব্য বলে। এরকম করে মধু যোগ র, মধুর মতো মিষ্টি গুণযুক্ত, এরকম করে। তাছাড়া আরো কিছু যৌগিক শব্দ আছে। নায়ক, নয়ন, সায়ন, বাদরামি, গুণবান, পাঠক, মেয়ালি, ভাড়াটে ইত্যাদি। রিয় বা রূঢ়ি শব্দ হচ্ছে যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে। যেমন এদিক হচ্ছে যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে। যেমন হস্তি, হস্তযোগ ইন, হস্তি হস্ত আছে যার, কিন্তু হস্তি বলতে একটি পশুকে বোঝায়। হস্তি বলতে কি বোঝায়? একটা পশুকে বোঝায়। গবেষণা, গোযোগ কেশনা, গরু মানে গরু খোঁজা। গবেষণা বলতে হচ্ছে গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন বা পর্যালোচনাকে বোঝাচ্ছে। এরকম ভাবে আছে, আরো আছে অনুরূপভাবে কুশল আছে, সন্দেশ আছে, হরিণ আছে, ঝি আছে, পাঞ্জাবি আছে। এছাড়াও আছে রূঢ়ি শব্দে আরো কিছু উদাহরণ হলো মন্দির, ফলাহার, কারচুপি, সুরিষা, বর্ষা, রাখাল, জেঠামি, কদর্য ইত্যাদি। যৌগড়ীয় সমাস নিষ্পন্ন যে সকল শব্দকে সম্পূর্ণভাবে সমাসমান পদের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদেরকে যৌগড়ীয় শব্দ বলে। যেমন পঙ্কজ, পঙ্কে
পঙ্খে জন্মে যা উপপদ তৎপুরুষ সমাস। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে, কিন্তু পঙ্ক শব্দটি একটি মাত্র পদ্মফুলকে পদ্মফুল অর্থে ব্যবহৃত হয়, তাই পঙ্ক একটি যোগড়ীয় শব্দ। রাজপুত, মহাযাত্রা, জলধি, আদিত্য ইত্যাদি। এছাড়াও যোগড়ীয় শব্দে আরও কিছু উদাহরণ হলো জলদ, দশানন, পরিবার, বহিব্রী, গোপ খেজুরে, অসুখ ইত্যাদি। এখানে সুখের অভাব না বুঝিয়ে রোগ বোঝানো হয়েছে। শব্দার্থ অনুসারে বাংলা ভাষা শব্দ সমষ্টিকে 3 ভাগে ভাগ করা হয়। শব্দার্থ অনুসারে বাংলা ভাষা সমষ্টিকে 3 ভাগে ভাগ করা হয়। যৌগিক শব্দ কোনটি? যৌগিক শব্দ হচ্ছে গায়ক হচ্ছে যৌগিক শব্দ। লাজুক কোন ধরনের শব্দ? লাজুক হচ্ছে যৌগিক শব্দ। কোনটি যোগড়ীয় শব্দ? সেটা হচ্ছে পীতাম্বর হচ্ছে যোগড়ীয় শব্দ। যোগড়ীয় শব্দের উদাহরণ কোনটি? সেটা হচ্ছে পঙ্কজ হচ্ছে যোগড়ীয়, কারণ পঙ্কে জন্মে যা পঙ্কজ যোগড়ীয় শব্দের উদাহরণ। উৎস ও উৎপত্তি অনুসারে বাংলা শব্দের শ্রেণী বিভাগ। উৎস এবং উৎপত্তি অনুসারে বাংলা শব্দের শ্রেণী বিভাগ। উৎস এবং উৎপত্তি উৎস অনুসারে বাংলা ভাষা শব্দ ভাণ্ডারকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তৎসম শব্দ, একটা হচ্ছে তদ্ভব শব্দ, একটা হচ্ছে দেশি শব্দ, আর একটা হচ্ছে বিদেশি শব্দ। আচ্ছা, তৎসম শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিবর্তিত যেসব বাংলা শব্দে লিখিত চেহারা সংস্কৃত ভাষায় শব্দের রূপ, সেগুলোকে তৎসম শব্দ বলে, যথা পৃথিবী, আকাশ, গৃহ, বৃক্ষ। সংস্কৃত ব্যাকরণ অনুসারে গঠিত অপরিভাষী শব্দকে তৎসম শব্দ বলা হয়, যেমন যথা অর্ধাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি। উদাহরণ হিসেবে আরও একটি তৎসম শব্দ উদাহরণ দেওয়া হলো অধরা, অরণ্য, অস্ত্র, আকাশ, আগমন, কর্ণ, কল্ল, কুন্তল, গমন, গণন, গ্রহ, চন্দ্র, চরণ, যন্ত্র, জল, জীব, জীবন, দর্শন, দস্যু, নক্ষত্র, নারী এরকম করে ইত্যাদি। এছাড়া আছে ছাত্র, শিক্ষক, সঞ্চয়, প্রবেশ, প্রস্থান ইত্যাদি। কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে ডিম্ব হচ্ছে তৎসম শব্দ। চন্দ্র কোন শব্দ? চন্দ্র হচ্ছে তৎসম শব্দ। কোনটি তৎসম শব্দ? চন্দন, চন্দন হচ্ছে তৎসম শব্দ। নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে দধি হচ্ছে তৎসম শব্দ। নিচের কোনটি তৎসম শব্দ? এটি 4 তৎসম শব্দ। লয়, বক্ষিম, লয় তো লয়ই, এখানে সত্যি হচ্ছে তৎসম শব্দ। কোনটি তৎসম শব্দ? ঝিনুক, মলিতা, চাঁদ, এগুলো তো হচ্ছে না, তাহলে এগুলো হচ্ছে না, তাহলে পুত্র তৎসম শব্দ। চমৎকার, এটা হচ্ছে কি ধরনের শব্দ? চমৎকার হচ্ছে সংস্কৃত শব্দ। চর্মকার সংস্কৃত শব্দ। তৎসম শব্দ কোনটি? তৎসম শব্দ হচ্ছে হস্ত হচ্ছে তৎসম শব্দ। নিচের কোনটি তৎসম শব্দ? নিচের কোনটি হচ্ছে নক্ষত্র হচ্ছে তৎসম শব্দ। কোনটি তৎসম শব্দ? ডিম, ফুল, সেরা, হাত। এখানে প্রদত্ত অপশনগুলোতে কোনটি সঠিক নয়, কারণ ফুল, হাত, ডিম এগুলো বাংলায় তদ্ভব শব্দ, যার অর্থ উল্লেখ নেই। তদ্ভব শব্দ, তদ্ভবের অর্থ তৎ বা তার থেকে ভাব উৎপন্ন, ভাব বলতে উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। উদাহরণ: সংস্কৃত প্রাকৃত তদ্ভব, মানে অগ্র, অগ, আগ, অর্ধ, অর্ধ, আধ, কৃষ্ণ, কাহু, কানাই বা কানু, চন্দ্র, চাঁদ, চন্দ্র, চাঁদ আর চাঁদ, ভক্ত, ভত্ত, ভাত, হস্ত, হুদ্ধ, হাত, মৎস্য, মৎস্য, মাছ। মানে কালের বিবর্তনের সাথে সাথে এগুলি কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে। মনে রাখুন, পূর্বে অর্ধতৎসম শব্দ বর্তমানে তদ্ভব শব্দের অন্তর্ভুক্ত। তৎসম বা সংস্কৃত ভাষা আগত যেসব শব্দ লোকে মুখে বিকৃত বা অর্ধবিকৃত হয়ে মূল রূপ ধারণ করতে পারেনি এবং বিকৃত রূপেই বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে। তৎসম শব্দ তদ্ভব শব্দ: কুচ্ছিত, কুচ্ছিত, জ্যোৎস্না, জ্যোৎস্না, পিত্ত, পিত্তি, মন্ত্র, মন্তর, মিথ্যা, মিছে বা মিশা, শ্রদ্ধা, শ্রাদ্ধ, গাত্র, গ্রত, ঘৃণা, ঘেন্না, নিমন্ত্রণ, নিমন্ত্রণ, পুরোহিত, পুরোহিত, মহোৎসব, মোৎসব, রাত্রি, রাত্রি, শ্রী, শ্রী, গৃহিণী, গৃহিণী, চন্দন, চন্দন, প্রমাণ, প্রেন্নাম ইত্যাদি। কোনটি অর্ধতৎসম শব্দ? অর্ধতৎসম শব্দ হচ্ছে জ্যোৎস্না, চমৎকার, চর্মকার, ড্যাশ, চামার, এটা হচ্ছে চমার, উত্তর হবে। বিভিন্ন পরীক্ষায় এগুলো কিন্তু আসে, আবারও আসবি। এখানেও যেহেতু বিভিন্ন পরীক্ষায় আসে, আবার আসবি। এগুলো সব কিন্তু ব্যাংকের পরীক্ষায় আসার শব্দ, মানে ব্যাংক যেগুলো আসছে সেগুলো।
আশা করি এগুলো পড়লে আবার এগুলোর থেকে আবার কি পাওয়া যাবে, কমন পাওয়া যাবে। নিচের কোন শব্দটি তদ্ভব, সেটা হচ্ছে হাত হচ্ছে তদ্ভব শব্দ। চন্দ্র শব্দের তদ্ভব রূপ হচ্ছে কি চাঁদ, চন্দ্র শব্দের তদ্ভব রূপ হচ্ছে চাঁদ। মা শব্দটি কোন ভাষা থেকে এসেছে, মা শব্দটি এসেছে তদ্ভব শব্দ থেকে। দেশ শব্দ, বাংলাদেশের আদিম আদিবাসীদের ভাষার যেমন তামিল, কোল, বিন, মনের প্রভৃতি ভাষার কিছু অংশ কিছু কিছু শব্দ বাংলায় রক্ষিত রয়েছে। এসব শব্দকে দেশ শব্দ নামে অভিহিত করা হয়, যেমন কুড়ি, কোল, কোল ভাষা, পেট, তামিল ভাষা, চুল্লা, মুন্ডারি ভাষা। এরূপ হচ্ছে কুলা, কঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাঙ্গর, ডিঙ্গা, ঢেকি, ঢাঙ্গা, বড়শি, কুড়ি, ঝাঁটা, মুড়ি, ময়লা, কয়লা, ঢেঁড়স, লাউ, খোকা, খুকি, পোকা, কানা, বোঝা, কামড়া, ঢোল ইত্যাদি। কোন প্রকার শব্দগুলোর মূল নির্ধারণ করা যায় না, সেটা হচ্ছে দেশি শব্দের মূল নির্ধারণ করা যায় না। কোনগুলো দেশি শব্দ, এটা হচ্ছে চাল আর চুলা হচ্ছে দেশি শব্দ। বিদেশি শব্দ, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে, যেসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। এসব বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি ও ইংরেজি শব্দ বিশেষভাবে উল্লেখযোগ্য। আরবি ধর্ম সংক্রান্ত আছে আল্লাহ, আমানত, আয়াত, ইবাদত, ইমান, ইসলাম, ওযু, কোরবানি, কবর, কাফন, কালেমা, জান্নাত, জাহান্নাম, গোসল, কিয়ামত, দোয়া, ফরজ, তওবা, তসবিহ, যাকাত, সালাত, সুন্নত, হাসর, হজ, হাদিস, নূর, হালাল, হারাম ইত্যাদি হচ্ছে ধর্ম সংক্রান্ত আরবি শব্দ। প্রশাসনিক আরবি শব্দ হচ্ছে আদালত, আলেম, আলমা, ইন্তেকাল, ইমরাত, ইস্তেহার, ঈদ, উকিল, এজলাস, এজাহার, কলম, ইনসান, ওজর, এলেম, কবুল, কানুন, কিতাব, কেচ্ছা ইত্যাদি হচ্ছে প্রশাসনিক শব্দ। আচ্ছা, মুফাসির কোন ভাষা শব্দ? মুফাসির হচ্ছে আরবি ভাষা শব্দ। কবুল, কলম, তুফান দেখুন দেশি শব্দ, এটা হচ্ছে আরবি ভাষা শব্দ। নিজের কোনটি বিদেশি শব্দ? এটা হচ্ছে ওজন হচ্ছে দেশি শব্দ, ওজন হচ্ছে আরবি শব্দ। আর মেকি হচ্ছে দেশি শব্দ ও বিদেশি শব্দ আরবি শব্দ। ফার্সি শব্দ, বাংলা ভাষা আগত ফার্সি শব্দগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ধর্ম সংক্রান্ত শব্দ গুধা, গুনাহ, যোজক, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি। প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ কারখানা, চশমা, জবানবন্দি, তোষক, দপ্তর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ, আজাদ, আরম, অফিস, আন্দাজ, আফসোস, রেসমিন, কবুতর, কামান, খায়েশ, গরম, গোয়েন্দা, গ্রেপ্তার, চাদর, চালাক, জঙ্গি, জখম, জরিমানা, দোয়াত, পেঁয়াজ, পোয়ালা, পোশাক, বকশিস, বরখাস্ত, বস্তু, বাগান, শালগম, সানা ইত্যাদি হচ্ছে ফার্সির প্রধান শব্দ। বিবিধ শব্দ আছে আমদানি, আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রপ্তানি, হাঙ্গামা, এটা হচ্ছে ফার্সি শব্দ। রপ্তানি কোন ভাষার শব্দ? রপ্তানি হচ্ছে ফার্সি ভাষা শব্দ। রপ্তানি কোন ভাষার শব্দ? ফার্সি ভাষা শব্দ। হাঙ্গামা কোন ভাষার শব্দ? হাঙ্গামা হচ্ছে ফার্সি ভাষা শব্দ। জানালা কোন ভাষার শব্দ? জানালা হচ্ছে পর্তুগিজ ভাষা শব্দ। জানালা হচ্ছে পর্তুগিজ ভাষা শব্দ। ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ দুই প্রকারে পাওয়া যায়। একটা হচ্ছে অনেকটা ইংরেজি উত্তরের মধ্যে, আর হচ্ছে পরিবর্তিত উচ্চারণ। এটা হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, ইঞ্জিল, টিন, নভেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, ফুড, স্কুল, চেয়ার, গেট, গ্লাস, জ্যাকেট, টাইপ, টিফিন, টিকেট, পুলিশ, টেলিফোন, টেন্ডার, টেলিভিশন, টেলিগ্রাফ, কেস, কেয়ার, আর্ট, পেট্রোল, ট্যাক্সি, ফুটবল, ফ্যাক্স ইত্যাদি। পরিবর্তিত শব্দ অফিম, অফিস, স্কুল, বাক্স, হাসপাতাল, বোতল ইত্যাদি। বিস্কুট কোন ভাষার শব্দ? বিস্কুট হচ্ছে ইংরেজি ভাষার শব্দ। পুলিশ কোন ভাষার শব্দ? পুলিশ হচ্ছে ইংরেজি ভাষার শব্দ। ইংরেজি ছাড়া অন্যান্য ইউরোপীয় ভাষা আছে পর্তুগিজ, আলপিন, পাউরুটি, ইংরেজ, সাবান, তোয়ালে, বালতি, নিলাম, আলকাতরা, মার্কা, জানালা, পেরে, ক্রস, বারান্দা, শিশু, বেহালা, পেঁপে, পাচার, পেয়ারা, বোতাম, আলমারি, মিস্ত্রি, গামলা, ফিতা, কামিজ, গির্জা, চাবি, পাদ্রি, আনারস, টুপি, বোমা, কেরানি, কামরা, আলতা, তামাক, ইস্পাত, আচার, পিস্তল, বেহা, আগুর দাম হচ্ছে ইংরেজি পর্তুগিজ ভাষার শব্দ। নিজের কোনটি পর্তুগিজ ভাষার শব্দ নয়? এটা হচ্ছে অলবোলা হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ নয়। চাবি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? চাবি শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে। নিজের কোনটি পর্তুগিজ ভাষার শব্দ? গোদাম, চাহিদা, কুপন, চাকর, গুদাম হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। বোতাম, বালতি, আনারস, চাবি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ ভাষা থেকে এসেছে। বারান্দা শব্দটি কোন জাতীয় ভাষা থেকে এসেছে? বারান্দা শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। ফরাসি হচ্ছে অলন্দাজ, দিনেমান, কার্তুস, কুপন, রেস্তোরাঁ, আতা, ডিপো, বর্জ্য আর রেনেসাস হচ্ছে ফরাসি ভাষার শব্দ।
তাহলে কার্তুজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা এসেছিল অগ্রণী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার 2017। কার্তুজ এসেছে ফরাসি ভাষা শব্দ থেকে। আতাত শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আতাত শব্দটি এসেছে ফরাসি মাদার থেকে। এটা এসেছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার 2011 সালে। আচ্ছা, ওলন্দাজ হচ্ছে ইস্কাপন, টেক্কা, তুরুপন, রুইতন, হরতন ইত্যাদি। ভারিত শব্দ আছে, হিন্দি আছে আচ্ছা, কাছারি, কাহিনী, কুত্তা, খেলনা, গদি, ঘাবড়ানো, ঘুষাঘুষি, চাদোয়া, চাচা, চাটনি, চাটা, চাটাই, চানা, ছাতি, মানে বুকের অর্থে। স্যালুন, জায়গা, জিলাপি, ঝান্ডা, ঝামেলা, টপকা, ঠিকানা, টপকর, টালপুরি, ঢিলা, তার, দাদা, দাদি, ঢোলা, দুলা, ধোলাই, পানি, ফুপা, ফুপি, বড়াই, বেটা, ভরসা, সুজি ইত্যাদি। গুজরাটি ভাষা হচ্ছে খরদর, হরতাল হচ্ছে গুজরাটি ভাষা, পাঞ্জাবি হচ্ছে চাহিদা, শিখ, তামিল হচ্ছে রুটি, চুরট। অন্যান্য ভাষার মধ্যে আছে তুর্কি আছে উজবুক, কোরমা, তুর্কি কোরমা হচ্ছে তুর্কি ভাষা শব্দ না, কোরমা, তুরক, বন্দুক, বাইজি, সওগাত, তোপ, কাবু, কাঠি, খাতুন, খা, বিবি, আলখেল্লা, চাকু, লাশ, বাবা, উর্দু, কুশিল, কুলি, কুর্নিশ, খোকা, বাবুর্চি, দারোগা হচ্ছে তুর্কি ভাষা শব্দ। তাহলে তুর্কি ভাষার শব্দ খুবই গুরুত্বপূর্ণ। তুর্কি ভাষার শব্দ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তুর্কি ভাষার শব্দ। আচ্ছা, আবার পড়ি। তুর্কি হচ্ছে উজবুক, কোরমা, তুরক, বন্দুক, বন্দুক, বাইজি, সওগাত, তোপ, কাবু, কাঠি, খাতুন, খা, বিবি, আলখেল্লা, চাকু, লাশ, বাবা, উর্দু, কুশি, কুর্নিশ, খোকা, বাবুর্চি, দারোগা ইত্যাদি। চীনা চা, চিনি, সাম্পান, লিচু, লুচি, এলার্জি। মিয়ানমার হচ্ছে মিয়ানমারের শব্দ হচ্ছে লুঙ্গি, ফুঙ্গি আছে মিয়ানমার। জাপানি রিস্কা, হাসনাহেনা, কারেন্ট, জুডো, হারকিনি। সিংহলি শব্দ আছে সিডোর, মানে চোখ, অর্থ হচ্ছে চোখ। গ্রিক শব্দ আছে দাম, সেমাই, সুডং, ইউনানি। ইতালি শব্দ আছে মাফিয়া, ম্যাজেন্টা। অস্ট্রেলিয়া শব্দ আছে কামরাঙ্গু, বুমেরাং। মেক্সিকান শব্দ আছে চকলেট, মেক্সিকান শব্দ। দক্ষিণ আফ্রিকার আছে জেব্রা, পেরুর আছে কুনাইন, আর জার্মানি আছে নাসিদ। দারোগা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? দারোগা শব্দটি অবশ্যই তুর্কি ভাষা থেকে এসেছে। কুর্নিশ শব্দের অর্থ কি? কুর্নিশ শব্দ হচ্ছে তুর্কি ভাষা শব্দ। তুর্কি খুবই একটা গুরুত্বপূর্ণ। দারোগা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি ভাষা থেকে এসেছে। বিভিন্ন পরীক্ষা আছে এই দারোগা শব্দটি। হ্যাঁ, দারোগা হচ্ছে তুর্কি ভাষা শব্দ। চকমক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? চকমক শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। নিচের কোনটি তুর্কি ভাষা থেকে আগত? তুর্কি ভাষা থেকে আগত হচ্ছে ক্রোধ, তুর্কি ভাষা থেকে আগত। রিক্সা, রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা হচ্ছে জাপানি ভাষা শব্দ। রিক্সা হচ্ছে জাপানি ভাষার শব্দ। ক্যারাটে, জুডো, রিক্সা কোন দেশের শব্দ? এটা হচ্ছে জাপানি। ক্যারাটে, জুডো, রিক্সা কোন ভাষার শব্দ? ডেঙ্গু শব্দটি বাংলা ভাষা থেকে এসেছে। স্পেনিশ সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সুনামি আছে জাপানি থেকে। চকলেট কোন ভাষার শব্দ? চকলেট মেক্সিকান। চকলেট হচ্ছে কি? মেক্সিকান শব্দ। মিশ্র শব্দ কোন কোন সময় দেশীয় বিদেশি শব্দ মিলনে দ্বৈত শব্দ হয়? হাট, রাজা, বাচ্চা, তৎসম ফার্সি। হাট বাজার বাংলা, ফার্সি। হেড মৌলবী ইংরেজি, ফার্সি। হেড পণ্ডিত ইংরেজি, তৎসম। খ্রিস্টাব্দ ইংরেজি, তৎসম। ডাক্তারখানা ইংরেজি, ফার্সি। পকেটমার ইংরেজি, বাংলা। চৌহদ্দি বা আরবি। চৌহদ্দি হচ্ছে ফার্সি আরবি। চৌহদ্দি হচ্ছে ফার্সি আরবি। আচ্ছা, তাহলে হেড মৌলবী কোন? হেড বলতে ইংরেজি শব্দ আর ফার্সি, ইংরেজি আর ফার্সি হচ্ছে হেড মৌলবী। বে টাইম, বে হচ্ছে ফার্সি আর টাইম হচ্ছে ইংরেজি। ফার্সি আর ইংরেজি শব্দ। মিনতি হচ্ছে সংস্কৃতি, মিয়ত সংস্কৃত, আর তি হচ্ছে মিনো, তি হচ্ছে আরবি শব্দ। শাক সবজি, শাক হচ্ছে তৎসম ফার্সি আর হচ্ছে ফার্সি। জান্নাত বেশ তো আরবি আর ফার্সি। এখন সেই সমাস খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সমাস, পড়তে অনেক সময় লাগে। সমাস পরিচিতি। ব্যুৎপত্তিগত অনুসারে এই সমাস একটি কৃৎপ্রত্যয় সাধিত সংস্কৃত শব্দ। ব্যুৎপত্তিগত অনুসারে সমাস একটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ। আগে শুনেছি সমাস পড়তে নাকি 6 মাস লাগে, আর আমি এটি সমাস কর্ম আইষ্ট হলে 30 মিনিটের মধ্যে সমাস সব কিছুই শেষ করে দেবো ইনশাল্লাহ। তো এখানে মূল কথা হচ্ছে ব্যাংক নিয়োগ প্রস্তুতির জন্য আমাদের পড়া, ব্যাংকের যেটুকু পড়া লাগবে, যেটুকু পড়লে আমাদের পরীক্ষা আসে সেটুকুই পড়বো, তার বাইরে কিছু পড়বো না। আচ্ছা, পড়া যাক, তাহলে শুরু করা যাক।
আর যারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন তারাই জীবনে কিছু করতে পারবেন, যদি না দেখেন অবশ্যই কিছু করা সম্ভব নয়। ইচ্ছা করলে আপনি এখানে ভিডিও নাও দেখতে পারেন, ভিডিও মানে ইউটিউবে ভিডিও দেখতে পারেন, ইউটিউবে ভিডিও দেখলে মানে অনেক গান বাজনা ছবি দেখতে পারেন, হয়তো ওগুলো দিলে ভালো লাগবে, কিন্তু লেখাপড়ার মধ্যে কোনো ভালো একঘেয়েমিতে আসে, ভালো লাগে না কোনো কিছু। যেহেতু লেখাপড়া সেহেতু ধৈর্য সহকারে এবং ইচ্ছা না থাকে, ইচ্ছা এবং ধৈর্য যেটা ইচ্ছা ধৈর্য থাকলেই একমাত্র লেখাপড়া হয়, তাছাড়া লেখাপড়া হয় না। সমাজ সমাজ শব্দ অত বিশ্লেষণ, সমাজ শব্দকে ভাঙলে পাই আমরা সম যোগ আ যোগ আ। সমাজ শব্দকে ভাঙলে পাই সম যোগ আ যোগ আ। সমাজ শব্দের ব্যুৎপত্তিগত বা শাব্দিক অর্থ এক হওয়া বা সংক্ষেপণ হওয়া। অপরদিকে ব্যবহারিক অর্থ হচ্ছে মিলন, একাধিক পদের এক পদীকরণ, মানে একাধিক পদ থাকবে সেগুলি কি কর্ম, এক পদ অধিকর্ম কর্ম। সমাজ একটি শব্দ গঠন প্রক্রিয়া, তার মানে সমাজ দিয়ে আমরা কি করে করতে পারি, শব্দ গঠন করতে পারি। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাজ বলে। এই প্রক্রিয়াটি সংস্কৃত ব্যাকরণ থেকে বাংলা ব্যাকরণে গৃহীত হয়েছে। এই প্রক্রিয়াটি সংস্কৃত ব্যাকরণ থেকে বাংলা ব্যাকরণে গৃহীত হয়েছে। বাক্যের শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্য হচ্ছে সমাসের সৃষ্টি, মানে বাক্যকে সংক্ষিপ্ত করার জন্য সমাসের কি হয়েছে, সৃষ্টি হয়েছে। সুতরাং বাক্যের শব্দের ব্যবহার হ্রাস করে সমাস ভাষাকে কি করে, মানে সংক্ষিপ্ত করে। বাক্যের শব্দের ব্যবহার হ্রাস করে ভাষা কি করবি, সংক্ষিপ্ত করে। সমস্ত পদ সমাসের প্রতিক্রিয়ার মাধ্যমে সাধিত সমাসবদ্ধ সমাস নিষ্পন্ন শব্দকে সমাসপদ বলে, মানে সমাস নিষ্পন্ন যে শব্দ পাওয়া যায় সেটাকে হয় সমাস বলে, সমস্ত পদ বলে। যেমন বিলাত, ফেরত, লেখাপড়া, এগুলো একটা সমাস পদ, মানে উত্তর যাক্ষ মূল কথা, সংক্ষিপ্ত রূপকে সমস্ত পদ বলে। সমস্যা মাধ্যমে যে কয়টি পদ মিলে সমাজটি গঠিত হয়, মানে একটা সমাজ গঠিত হতে যে কয়টা পদ লাগে প্রত্যেকটা পদকে সমস্যমান পদ বলে। মানে যে কয়টি পদ মিলে সমাজটি গঠিত হয়, মানে যেমন সিংহ চিহ্নিত আসন, এখানে তিনটে শব্দ আছে, সিংহ চিহ্নিত আসন, তিনটে শব্দ। এই তিনটে শব্দ মিলে বা তিনটে পদ মিলে সমস্যমান কি হয়, তিনটে পদকে সমস্যমান পদ বলে। কথা কি? আচ্ছা, পূর্বপদ সমাজ পদের প্রথম অংশকে পুরো, যেমন ধরি এটা কিন্তু সিংহ চিহ্নিত আসন ধরি, তাহলে সিংহ চিহ্নিত আসন, এই সিংহকে বলা হয় পূর্বপদ। পরপদকে বলা হয় সমাসবদ্ধ পদের অংশ, শেষের অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ, মানে সিংহ চিহ্নিত আসন, এই আসনটাকে বলা হয় পূর্বপদ। আচ্ছা, সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে ব্যাস বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য বলা হয়। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এই চিহ্নিত যে ভাঙ্গা হলো, ব্যাস বাক্য করা হলো, এটাকে বলা হয় ব্যাস বাক্য। এই চিহ্ন থেকে বলা হয় ব্যাস বাক্য, সিংহ চিহ্নিত, এই চিহ্ন থেকে বলা হয় ব্যাস বাক্য। আচ্ছা, সমাসের শ্রেণী বিভাগ। সমাসবদ্ধ শব্দটিকে সমাসমান পদ অনুসারে সমূহের কোনটির অর্থ প্রকাশ করেছে তার উপর ভিত্তি করে মূলত সমাসের শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। সমাজকে সর্বসাকল্যে ৬টি শ্রেণীতে বিভক্ত করা হয়, তার মানে সমাজকে ৬ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহিঃব্রীহি সমাস। এই ৬টি প্রধান সমাজ ছাড়াও কিছু অপ্রধান সমাস রয়েছে, যেমন অলুক সমাস, এটা হচ্ছে অপ্রধান সমাস, নিমিত্ত সমাস, অলুক সমাস, নিত্য সমাস, প্রাধি সমাস, উপপদ সমাস, আর সুপসুপা সমাস ইত্যাদি। তবে বর্তমানে ব্যাকরণের আলোচনা একে প্রধান প্রধান ৪টি ভাগে ভাগ করা হয়। এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং বহিঃব্রীহি সমাস। তার মানে বর্তমানে সমাজকে ৪ ভাগে ভাগ করা হয়, যেহেতু সমাজ হচ্ছে ৪ প্রকার, সমাজ হচ্ছে কয় প্রকার, মূলত হচ্ছে ৬ প্রকার, সর্বসাকল্যে ৬ প্রকার আছে। একটা দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহিঃব্রীহি সমাস। এরই মধ্যে এই দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস আর অব্যয়ীভাব সমাসকে বাদ দেওয়া হয়েছে। এই দ্বিগু সমাস এবং অব্যয়ীভাব সমাসকে কেরা আছে, বাদ দেওয়া আছে। এই দ্বিগু সমাস আর অব্যয়ীভাব সমাসকে বাদ দিয়ে ৪ প্রকার ধরা হচ্ছে: দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস এবং বহিঃব্রীহি সমাস। এখন আসি সমাসভেদে অর্থের প্রাধান্য দেয়। পূর্বপদে অর্থের প্রাধান্য দেয় অব্যয়ীভাব, তার অব্যয়ীভাব দেয় পূর্বপদের অর্থ প্রাধান্য দেয়। মানে প্রথম যে পদটা থাকবে এই পদের অর্থ প্রাধান্য দেওয়া হচ্ছে অব্যয়ীভাব সমাস, মানে প্রথম। যেমন সিংহ চিহ্নিত আসন, এই সিংহকে প্রাধান্য দিবে হচ্ছে কি, অব্যয়ীভাব সমাস।
পরপদের অর্থ প্রাধান্য দেয়, পরপদের অর্থ প্রাধান্য দেয় তিনটে সমাস। এটা হচ্ছে দ্বিগু সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস। দ্বিগু, কর্মধারয় এবং তৎপুরুষ সমাস পরপদে প্রাধান্য দেয়, মানে সিংহ চিহ্নিত আসন, এই আসনকে প্রাধান্য দিবি দ্বিগু সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস। মানে এটা কিন্তু বেশি বেশি পরীক্ষাতে আসে যে পরপদের অর্থ প্রাধান্য দেয় কোন সমাস। এটা হচ্ছে দ্বিগু সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস। মানে পরপদের যে দুটো পদ থেকে, সমাসের দুটো পদ থেকে, পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ, আর মধ্যে থেকে ব্যাস বাক্য, আর যেটা পাওয়া যায় এটা হচ্ছে সমস্ত পদ, মানে উত্তর যেটা পদ সেটা সমস্ত পদকে বলা হয়। এই পরপদের অর্থের প্রাধান্য দিবে হচ্ছে দ্বিগু সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস। আচ্ছা, আর ক্লাসে দ্বন্দ্ব সমাস উভয় পদের অর্থই প্রাধান্য দেয়, মানে পূর্বপদে অর্ধ প্রাধান্য দিবি এবং পরপদে অর্ধ প্রাধান্য দিবি, সেটার নাম হচ্ছে দ্বিগু সমাস। তাহলে সেটা হচ্ছে পূর্বপদে অর্থ প্রাধান্য দেয়, পূর্বপদের অর্থ প্রাধান্য দেয়, খালি পূর্বপদে অর্থ প্রাধান্য দেয় হচ্ছে অব্যয়ভাব সমাস, পরপদের অর্থ প্রাধান্য দেয় হচ্ছে দ্বিগু, কর্মধারয় এবং তৎপুরুষ সমাস, এবং উভয় পদের যদি অর্থ প্রাধান্য দেয় সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। যে সমাস উভয় পদেরই অর্থ প্রাধান্য দেয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তৃতীয় পদের অর্থের প্রাধান্য দেয় হচ্ছে বৈপরীত্য সমাস। এখন আমরা বলেছি যে পদে সমাস হয় তাকে প্রত্যেকটি বলা হয় সমসমান পদ, মানে যে পদ হয় তো প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। যেমন সিংহ চিহ্নিত আসন, বিদ্যালয়, বিদ্যালয়, এরকম বলা হয়। এই প্রত্যেকটাকে একটা কি বলা হয় সমসমান পদ বলা হয়। সমাস নিষ্পন্ন পদকে কি বলে, এই বলা হয় সমস্ত পদ, মানে সমাস নিষ্পন্ন যে পদ পাওয়া যায় সেটাকে বলা হয় সমস্ত পদ। এটা কিন্তু এসেছিল প্রবাসী কল্যাণ ব্যাংক প্রোগ্রামার 2019 সালে এসেছিল, আর এটা ছিল প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এসেছিল। আচ্ছা, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? এটা হচ্ছে সংস্কৃত ভাষা থেকে। সমাসের যে রীতি আছে এটা কোন ভাষা থেকে আগত? সংস্কৃত ভাষা থেকে। কোনটি পরপদ প্রধান সমাস? পরপদের অভাব দেয়। পরপদ প্রধান সমাস হচ্ছে তিনটে, হচ্ছে দ্বিগু সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস। পরপদ প্রাধান্য দেয় কয়টা? তিনটে, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস। এই যে একটু আসলো দ্বিগু সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস কি করে? পরপদের অধান কি করে? প্রাধান্য দেয়, পরপদের অর্থ প্রাধান্য দেয়। সমাস ভাষা কি করে? সমাস ভাষা কি করে? সংক্ষেপ করে। এখন আছে দ্বিগু সমাস। দ্বিগু সমাস কি করে? পূর্বপদে অধ প্রাধান্য দেয়, পরপদে অধ কি দেয়? প্রাধান্য দেয়। যেমন ধরো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস পূর্বপদে অর্থ প্রাধান্য দেয়, পরপদের অর্থ কি দেয়? প্রাধান্য, মানে দুই পদের অর্থ কি দেয়? প্রাধান্য দেয়। আচ্ছা আসি, দ্বন্দ্ব শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে যুগ্ম বা জোড়া। এই দ্বন্দ্ব শব্দের অর্থ মানে কি? জোড়া, মানে মিল হলেবি। সংজ্ঞা, যোজক লোপে উভয় পদে যোজক যে থাকে সে যোজক লোপ পাবি। লোপে উভয় পদে পরপদ এবং পূর্বপদ অর্থেরই প্রাধান্য বজায় রেখে যে সমস্যা থাকে দ্বন্দ্ব সমস্যা। যেমন তাল ও তমাল। তাল একটা, তাল হচ্ছে পূর্বপদ আর তমাল হচ্ছে পরপদ, মধ্যে যা আছে সেটা হচ্ছে ব্যাস বাক্য বলা হয়, অব্যয় বলা হয়, বা এটা এই মধ্যেটার নাম হচ্ছে ব্যাস বাক্য। যেমন তাল ও তমাল, মানে তালও প্রাধান্য থাকলো, তমালও কি থাকলো? প্রাধান্য থাকলো। আচ্ছা, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদের সম্বন্ধন বোঝাতে জন্য ব্যাস বাক্য এবং দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদের সম্বন্ধন বোঝানোর জন্য ব্যাস বাক্য এবং ও আর এ তিনটি অব্যয় ব্যবহৃত হয়। দ্বন্দ্ব সমাজে উভয় পদের অর্থে প্রাধান্য পায়। হ্যালো, আসসালামু আলাইকুম। বুধবার না, সোমবার, মঙ্গলবার, বুধবার ইসলামী ইতিহাস আর হচ্ছে তোমার আইসিটি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দ্বন্দ্ব শব্দের আক্ষরিক অর্থ, আচ্ছা এটা গেল। তাহলে তোমার দোয়াত ও কলম, দোয়াত কলম। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধন বোঝানোর জন্য দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধন বোঝানোর জন্য ব্যাস বাক্য এবং ও আর এই তিনটি অব্যয় ব্যবহার করা হয়। মানে পূর্বপদ এবং পরপদের ব্যাস বাক্য যে বোঝানোর জন্য ও আর এবং এই তিনটি
অব্যয় ব্যবহার করা হয়। দ্বন্দ্ব সমাস উভয় পদে অর্থের প্রাধান্য পায়। দ্বন্দ্ব সমাসের বিপরীত হচ্ছে বহুব্রীহি সমাস। এটা এখন আসি দেখি। মিলনার্থে কাগজ ও কলম, কাগজ কলম, জয়া ও পতি, জয়া দম্পতি, মা ও বাবা, মা বাবা, পিতা মাতা, পিতা মাতা। বিপরীতার্থক হচ্ছে অহিনকুল, অহিনকুল, নর স্বর্গ নরক, স্বর্গ নরক, দাও কুমড়া, দা কুমড়া। বিপরীতার্থক আলো ছায়া, ইদর ভদ্র, ইতর ভদ্র, গমন আগমন, ছোট ও বড়, ছোট বড়, দিন ও রাত, দিন রাত, ভালো মন্দ। অঙ্গবাচক হাত পা, নাক মুখ, মাথা মুন্ডু, এগুলো হচ্ছে অঙ্গবাচক। এই দ্বন্দ্ব সমাজটা একদম সহজ, একদমই সহজ, পানি পানি, যেমন আর বলার কোনো অপশনই নাই। কারণ উভয় পদের অর্থ প্রাধান্য থাকবে, মধ্যে খালি ও এবং আর হবে, আর কোনো কিছু সমস্যা নাই। সংঘবাচক 19 20 20, 19 20 20 25 7 5 এরকম। সমার্থক শব্দ যোগে গঠিত হয়। ঘর বাড়ি সমার্থক শব্দ, ছাই কলম, তারপর হাট বাজার, বেশভূষা, চিঠিপত্র, ধন দৌলত প্রায় সমার্থক। কিছুটা সমার্থক হলেও মানে কাছাকাছি টাইপের আছে। ঘর দুয়ার, ধুতি ও চাদর, লোক ও জন, মাঠ ও ঘাট, তাল ও তমাল। দুটি সর্বনাম যোগে গঠিত দ্বন্দ্ব সমাস হচ্ছে এখানে, সেখানে, যথা, তথা, যে, সে, এগুলো হচ্ছে। চলা ও ফেরা দুটি ক্রিয়া যোগে গঠিত। চলা ফেরা, দেওয়া থেওয়া, খাওয়া, যাওয়া আসা। ব্যাস বাক্য আকারে ইঙ্গিতে দুটি ক্রিয়া বিশেষণ যোগে গঠিত। আকারে ইঙ্গিতে, ধীরে শিস্তে। দুটি বিশেষণ যুগে আসল নকল, বাকি বকেয়া, সৎ অসৎ। চোখ কান, জীবন মৃত্যু দুটি বিশেষণ যুগে চোখ কান। অলোক দ্বন্দ্ব সমাস আদায় ও কাজকলা, কাগজে কলমে, জলে স্থলে, তেলে বেগুনে, দেশে বিদেশে, পথে প্রান্তরে, বাঘে মহিষে, সাপ নেউলে, হাতে কলমে ইত্যাদি ইত্যাদি। বহুপদী দ্বন্দ্ব সমাস সাহেব বিবি গোলাম, তিনজন বোঝাচ্ছে, তার মানে সাহেব বিবি ও গোলাম, সাহেব বিবি গোলাম। জন্ম মৃত্যু বিবাহ, জন্ম মৃত্যু বিবাহ, তার মানে দ্বন্দ্ব সমাস, বহুপদী দ্বন্দ্ব সমাস, বহুপদী দ্বন্দ্ব সমাস। স্বর্গ মর্ত মাতাল, স্বর্গ মর্ত মাতাল। ইট কাঠ পাথর, ইট কাঠ পাথর। একশেষ দ্বন্দ্ব সমাস, একশেষ দ্বন্দ্ব সমাস তুমি আমরা, তুমি আমি সে, জয়াপতি দম্পতি। কোনটি দ্বন্দ্ব সমাস? এখানে দ্বন্দ্ব সমাস হচ্ছে হাট ও বাজার, দ্বন্দ্ব সমাস চোখ দিয়ে দেখে। সহচর যোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে ঘর বার। দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া, দ্বন্দ্ব সমাসের অর্থ জোড়া। সমার্থক শব্দ দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়। এটা হচ্ছে এর সাজসজ্জা, লেনদেন, গোলাগুল, এগুলো তো সমার্থক শব্দ। ছাই ভস্ম, এটা লয়। কর্মধারী সমাস বিশেষণ বা বিশেষণভাবে পদের সাথে বিশেষ্য বা বিশেষ ভাবাপন্ন পদেও যে সমাস হয়, এর পরের পদে অর্থ প্রাধান্য প্রতীয়মান হয় থাকে কর্মধারয়। মানে মূল কথা হচ্ছে কর্মধারয় সমাস বিশেষণ হলে মানে বিশেষণ এবং কী হলে হচ্ছে বিশেষ্য, মানে অ্যাডজেক্টিভ এবং নাউন। এবং এই যে নাউনটার অর্থ কী পাবি? প্রাধান্য পাবি। নাউনের অর্থ কী পাবি? প্রাধান্য পাবি। প্রথমে থাকবে অ্যাডজেক্টিভ, পরে থাকবে নাউন, এবং নাউনের অর্থে কী থাকবে? প্রাধান্য পাবি। তাকে বলা হয় কর্মধারয় সমাস। যেমন নীল যে আকাশ, এখানে আকাশ কিন্তু নাউন, আর নীল হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে আকাশের রল রিং, মানে এই নাউনকে মডিফাই করছে নীল, নীল আকাশ। এটি কি নীলকে প্রাধান্য দিচ্ছে না আকাশকে প্রাধান্য দিচ্ছে? অবশ্যই আকাশকে প্রাধান্য দিচ্ছে, কারণ আকাশ হচ্ছে কি কর্মধারয় সমাস। কথা বোঝা গেছে? নীল যে আকাশ, মানে আকাশ হচ্ছে নাউন আর নীল হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এই যে কী করা হয়, আকাশকে যেহেতু প্রাধান্য দিচ্ছে, মানে আকাশের অর্ধই বেশি জোর দিচ্ছে, কারণ আকাশ হচ্ছে কি কর্মধারয় সমাস। এই নীল আকাশ হচ্ছে কর্মধারয় সমাস। মহাপুরুষ, এখানে মহাপুরুষ না হলে বীর পুরুষ হওয়া পারল নি। এই যে মহা, এটা তো প্রাধান্য লয়, কত হলো পুরুষটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, মানে পুরুষ হচ্ছে যেহেতু নাউন, নাউনকে কী দেওয়া হচ্ছে? প্রাধান্য দেওয়া হচ্ছে। তখন এটা কী হবে? কর্মধারয় সমাস। যেমন মহাপুরুষ, এটা হচ্ছে কর্মধারয় সমাস। নীল যে পদ্ম, নীল পদ্ম, এখানে পরের পদ হচ্ছে পদ্ম, এই পরের পদকে কী দিচ্ছে? প্রাধান্য দিচ্ছে। নীল পদ্ম, নাল পদ্ম হলে পারল নি, হলুদ পদ্ম হওয়ার পারল নি, কোনো সমস্যা নাই, কিন্তু পদ্মকেই বোঝাচ্ছে। আমার মূল কথা হচ্ছে পদ্মকে বোঝাচ্ছে। তাহলে হচ্ছে কি কর্মধারয় সমাস। মানে পরে পদের মানে প্রথমটা লাগবে হচ্ছে অ্যাডজেক্টিভ গুণ, দোষ গুণ বোঝানো লাগবে, এবং পরেরটা লাগবে নাউন নাউন নাউন। তাহলে সেটা হবে কি কর্মধারয় সমাস। বিভিন্ন রকমের কর্মধারয় সমাস আছে। সাধারণ কর্মধারয় সমাস, উপমুখী কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, দ্বিগু কর্মধারয় সমাস। আচ্ছা, সাধারণ কর্মধারয় সমাস, যে কর্মধারয় সমাসের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য থাকে, পূর্বপদ দ্বারা পরপদের গুণ প্রকাশিত হয় তাকে কর্মধারয় সমাস। পূর্বপদ দ্বারা পরপদে গুণ প্রকাশ হয়। এই যে ধরো
ঈগল পাখি, এই ঈগল দ্বারা কিন্তু পাখিকে বোঝানো হচ্ছে। পাখি কিন্তু একটা নাউন, ঈগল একটা নির্দিষ্ট নামকে বোঝানো হচ্ছে, তাই না? তাহলে পাখিও নাউন, এই ঈগল পাখি মানে পাখিকে বোঝানো হচ্ছে। মূল কথা হচ্ছে পাখির নাম হচ্ছে, ওই পাখিটা হচ্ছে কি ঈগল। তাইলে কি তাই লয়, দোষ গুণ বোঝাচ্ছে না? বোঝাচ্ছে। আচ্ছা, পুরুষ কাপুরুষ হলেনি, সুপুরুষ হলেনি, পুরুষকে বোঝাচ্ছে। পুরুষ কু, যে পুরুষ কুপুরুষ, এখানে কু হচ্ছে অ্যাডজেক্টিভ আর পুরুষ হচ্ছে কি নাউন। তাহলে এই পুরুষকে মডিফাই করেছে না? অবশ্যই করেছে। কুপুরুষ হলেনি, সুপুরুষ হলেনি, তাহলে কাপুরুষ। কু যে পুরুষ, কাপুরুষ। খাস যে খবর, খবর খাস হলেনি, ও খাস হতে পারেনি, তাজা হতে পারলেনি, তাহলে কি কথা, খাস খবর। নবপৃথিবী, নরাধম, অধম যে নর, নরাধম, এই নরকে বোঝানো হচ্ছে। অধম মানে কাজ কম কিছু পারে না, অধম। পদ্ম, নীলজম্বর, নীলম্বর। ভদ্র মহিলা, এ ভদ্র খারাপ মহিলা হওয়া পারলেনি, কু মহিলা হওয়া পারলেনি, তাই তো? মহিলাকে কিন্তু মডিফাই করেছে কে, এই ভদ্র জিনিসটা। খারাপও হতে পারলো নি, অন্য কিছু হওয়া পারলো নি। এটা হচ্ছে কি সাধারণ কর্মধারয় সমাজ। এখন আসি গেল, এগুলো অত পড়ার দরকার নেই। মধ্যপদলোপী কর্মসমাস, মধ্যপদলোপীর মধ্যপদটা কি হয়ে যাবে, লোপ হয়ে যাবে। আর এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাসের মধ্যপদ লোপ হয়ে যায় এবং ওই রকম সেমই হয়। প্রথম পদকে বলা হয় অ্যাডজেক্টিভ, পরের পদকে বলা হয় নাউন। যেমন ধ্বনি, এখানে জয় ধ্বনি না হলে পরাজয় ধ্বনিও হওয়া পারল নি। জয় সূচক যে ধ্বনি, মধ্যপদ কিন্তু লোপ পাই গেল, সেটা হচ্ছে জয় ধ্বনি। এখানে জয় ধ্বনি না হয়ে পরাধ্বনি ধ্বনি, মানে এই জয় হচ্ছে অ্যাডজেক্টিভ আর ধ্বনি হচ্ছে নাউন। এখন এই নাউন এই ধ্বনিক মানে মডিফাই করছে। ধ্বনি কী করছে, এই জয়টা ধ্বনিক মানে ধ্বনি কী করছে, মডিফাই করছে। জয় ধ্বনি, এখানে জয় ধ্বনি না দিলে পরাজয় ধ্বনি দিয়ে পানো নি। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এই আসনকে বোঝানো হচ্ছে। ওই আসনটা সিংহ না হয়েও বাঘ চিহ্নিত আসন হওয়ার পারল নি, বাঘ চিহ্নিত আসন হওয়া পারল না, অবশ্যই হওয়া পারল নি। তার মানে ওটা হলো কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এটা কর্মধারয় সমাস বোঝা যাচ্ছে। প্রথমটা হচ্ছে শেষকারটা হচ্ছে বেশি প্রাধান্য পাবি, প্রথমটা প্রাধান্য পাবি না। শেষকারটা হবে নাউন হবে, শেষকারটা হবে নাউন, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ। শেষকারটাতে প্রথমটাতে, শেষকারটা কী করা যাবে, মডিফাই করা যাবে। জীবন বিমা, বিমাকে মডিফাই করছে। জীবন তো এটি ব্যক্তলয়, মরণ বিমা হলো না এটি। আচ্ছা, শহীদ দিবস, মালগাড়ি, স্মৃতিসৌধ, সংবাদপত্র, চাল কুমড়া। আচ্ছা, এখন আসি উপমান আর উপমেয়। উপমান হচ্ছে কি, যার সঙ্গে তুলনা করা হয়, মানে অর্শ দর্শ আমার কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে, তখন এটা উপমান সংজ্ঞা। তুলনা করা হবে, কিন্তু পরের পদকে কী লাগবে, প্রাধান্য হওয়া লাগবে। পরের পদকে প্রাধান্য পাওয়া লাগবে এবং কী করা লাগবে, তুলনা করা লাগবে। আচ্ছা, উপমেয় যাকে তুলনা করা হয়, উপমেয় মানে কি, যাকে তুলনা করা হয়। উপমান কর্মধারয় সমাস। উপমান, উপমান অর্থ তুলনীয় বস্তু। উপমান অর্থ কি, তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। উপমান কর্মধারয় সমাস। উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে, উপমান পদটি পূর্বপদ হয়। উপমান পদটি কি হয়, পূর্বপদ হয়। আচ্ছা, এখানে দেখি বুঝাই দিই, দেখেন হরিণ চপল, হরিণের ন্যায় চপল, হরিণ চপল। এখানে কিন্তু চপলকে বোঝানো হচ্ছে। হরিণ চপল না হলে অন্য কিছু চপল হবে, বাঘ চপল হতে পারল নি, কোনো সমস্যা আছে? হরিণের ন্যায় চপল মানে হরিণকে কিছু বোঝাচ্ছে না, হরিণের ন্যায়, হরিণের সাথে তুলনা করছে। হরিণের ন্যায় ওই লোকটা চপল। ধরো করিম হরিণের ন্যায় চপল, করিম হরিণের ন্যায় চপল, তার মানে কি হরিণকে বোঝাচ্ছে না, করিমকে বোঝাচ্ছে। করিম হচ্ছে হরিণের ন্যায় চপল। অরুণ রাঙ্গা, কাঞ্চ প্রভাত, ওই রকম বক ধার্মিক, বকের ন্যায় ধার্মিক, বক ধার্মিক ধবল সাদা। হস্তমূর্খ, কাজল কালো, মিশ কালো, উপমিত। মানে এখানে উপমিত বলতে ওর সাথে তুলনা করা লিখবি, যাকে তুলনা করা হয় ওকে তুলনা করা লিখবি। সিংহ পুরুষ, ওই পুরুষকেই তুলনা করা হচ্ছে। পুরুষ একবার সেই সিংহের ন্যায়। পুরুষ কিসের ন্যায়, সিংহের ন্যায়। নর সিংহ, নর সিংহের ন্যায়। অধর পল্লব, অধর পল্লবের ন্যায়। রক্ত কমল, রক্ত কমলের ন্যায়। রূপক কর্মধারয় সমাস। উপমান উপমেয় পদের মধ্যে অভিন্নতা কল্পনা করে যে সমাস তাকে রূপক কর্মধারয় সমাস বলে। এই সমাসে উপমেয় পদ আগে বসে এবং উপমান পদ পরে বসে। এছাড়াও সমসমান পদ রূপক শব্দটি যুক্ত হয়ে ব্যাসভাবে গঠিত হয়। যেমন পরাণ প্রিয়, পরাণ রূপ প্রিয়, পরাণ প্রিয়, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস।
মন মাঝি মন রূপ মাঝি মন মাঝি, পরাণ পাখি পরাণ রূপ পাখি পরাণ পাখি, জীবন বৃক্ষ জীবন রূপ বৃক্ষ জীবন বৃক্ষ, বিষাদ সিদ্ধ বিষাদ রূপ সিদ্ধ বিষাদ সিদ্ধ, মোহনিদ্রা মোহরূপ নিদ্রা মোহনিদ্রা, যৌবন সূর্য যৌবন রূপ সূর্য যৌবন সূর্য, কালচক্র কাল রূপ চক্র কালচক্র, ক্রোধানল ক্রোধ রূপ আনল ক্রোধানল, ভবন নদী ভবরূপ নদী ভবন নদী, শোকানল শোক রূপ আনল শোকানল, ক্ষুদিত পাষাণ ক্ষুদিত রূপ পাষাণ ক্ষুদিত পাষাণ। আচ্ছা, এগুলি পড়লে বোঝা যাচ্ছে যে রূপ কথাটি থাকবে, তাহলে রূপ কর্মধার সমাস। দীর্ঘ কর্মধার সমাস এটা হচ্ছে, আচ্ছা দীর্ঘ কর্ম সমাসটা জিনিস হচ্ছে সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দকে সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসের পরে পদে অর্থে প্রাধান্য পায়, এবং আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে দ্বিগু সমাসেরও অর্থ পরপদেরই অর্থ কী পাবি? প্রাধান্য পাবি, পরে পদের কী পাবি? প্রাধান্য পাবি। যেমন চতুর্দিক, চারদিকের সমাহার চতুর্দিক, এখানে কিন্তু পরে পদে চতুর্দিককে বোঝানো হয়েছে, একটা চারদিক, এদিক এদিক ওই দিক, চারদিককে বলা হয় চতুর্দিক, চারদিকের কি সমাহার। চৌচির চৌচিরের সমাহার চৌচির, তেপান্তর তে প্রান্তের সমাহার ত্রেপান্তর, দোতলা দোতলার সমাহার দোতলা, পঞ্চবট পঞ্চবটের সমাহার পঞ্চবট, পঞ্চবটি পঞ্চবটের সমাহার, ষড় ঋতু ছয় ঋতুর সমাহার, সপ্তাহ সপ্তাহ অহের সমাহার, স্বপ্নডিঙ্গা স্বপ্নডিঙ্গার সমাহার। এরকম করে গেল। এখন আসি তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস এটাও কিন্তু পূর্বপদে অর্থ কী পায়? প্রাধান্য পায়। পরের পদের কি পরপদের অর্থ কী পায়? প্রাধান্য পায়। পূর্বপদের সাথে কী পায়? বিভক্তি যুক্ত থাকে। পূর্বপদের সাথে থাকে কি? বিভক্তি। পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং যে সমাসের পরপদের অর্থে প্রাধান্যভাবে বোঝানো হয় তাকে তৎপুরুষ সমাস বলে। পূর্বপদের সাথে থাকবে হচ্ছে পূর্বপদের সাথে থাকবে বিভক্তি, পূর্বপদের সাথে বিভক্তি থাকবে এবং পরপদের অর্থ কী পাবি? প্রাধান্য পাবি, তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন বিপদ আসন্ন, বিপদকে আসন্ন, এখানে কে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, কে হচ্ছে কি? দ্বিতীয় তৎপুরুষ। বিপদ হচ্ছে পূর্বপদ, আসন্ন হচ্ছে পরপদ। তাহলে বিপদাপন্ন এখানে কিন্তু আপন্নকে বোঝাচ্ছে, আপন্ন কি দিচ্ছে? প্রাধান্য দিচ্ছে। এখানে বিপদ হচ্ছে পূর্বপদ, কে হচ্ছে বিভক্তি লোপ পেয়েছে এবং পরপদ আপন্ন, যার অর্থে কি পেয়েছে? প্রাধান্য পেয়েছে, বিপদাপন্ন। তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগ প্রথম থেকে শুরু করে সপ্তম পর্যন্ত আছে। তারপর উল্লেখ আছে প্রথম তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম। অলুক সমাস, নজ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস বিভক্তি থাকবে হচ্ছে কে রে, মূলত হচ্ছে কে এবং রে। পরপদ কি পাবি? প্রাধান্য পাবি। এই দুটো পদে থাকবি, মধ্যে থাকবি কে অথবা রে, এটা হচ্ছে বিভক্তি। যেমন ভারকে প্রাপ্ত, ভারপ্রাপ্ত, দেশকে ত্যাগ, দেশ ত্যাগ, এখানে কেটা বাদ যাচ্ছে। কে হচ্ছে কি? দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি। কে হচ্ছে কি? দ্বিতীয় বিভক্তি। মানে ভারকে প্রাপ্ত, ভারপ্রাপ্ত, এখানে কিন্তু ভারপ্রাপ্ত কি বোঝাচ্ছে? প্রাধান্য পাচ্ছে কি? প্রাপ্ত প্রাধান্য পাচ্ছে। ভার হচ্ছে পূর্বপদ, প্রাপ্ত হচ্ছে পরপদ। ভার হচ্ছে পূর্বপদ আর প্রাপ্ত হচ্ছে কি? পরপদ। এই প্রাপ্ত জিনিসটাই প্রাধান্য পাচ্ছে। দেশকে ত্যাগ, দেশ ত্যাগ, হ্রদ দেখা, হ্রদকে দেখা, এখানে কে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস, কে রে হচ্ছে কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস, দ্বিতীয় বিভক্তি। তাহলে হ্রদকে দেখা, হ্রদ দেখা, এখানে কে কিন্তু লোপ পালো, এই লোপ পেয়ে পরপদ প্রাধান্য পায়, তখন হচ্ছে হ্রদ দেখা। পৃষ্ঠকে প্রদর্শন, পৃষ্ঠ প্রদর্শন, বইকে পড়া, বই পড়া, এরকম করে শিখছে। দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, চরণকে আশ্রিত, চরণ আশ্রিত। আচ্ছা, এখন আসলে দ্বিতীয় তৎপুরুষ সমাসে আরেকটা হয় ব্যাপ্তি বা ব্যাপিয়া। ব্যাপ্তি হতে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন চিরসুখী, চিরকাল ব্যাপিয়া যে সুখী, চিরসুখী। ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, ক্ষণস্থায়ী। জীবন ব্যাপিয়া আনন্দ, জীবনানন্দ। দীর্ঘকাল ব্যাপিয়া স্থায়ী, দীর্ঘস্থায়ী। চিরকাল ব্যাপিয়া সুন্দর, চিরসুন্দর। আর চিরম গা ঢাকা, রূপ দেখা, হ্রদ দেখা, বীজ বোনা, ভাত রাধা, ছেলে ভোলানো, নভেল পড়া ইত্যাদি।
তৃতীয় তৎপুরুষ দ্বারা দিয়ে কর্তৃক ইত্যাদি থাকে। তৃতীয় তৎপুরুষে থাকে হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক। তৃতীয় তৎপুরুষ সমাসে থাকে হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন মন দ্বারা পড়া, মন দ্বারা গড়া, মন গড়া। এখানে কিন্তু মন হচ্ছে পূর্বপদ, গড়া হচ্ছে পরপদ, দ্বারা হচ্ছে বিভক্তি। দ্বারা হচ্ছে কি বিভক্তি। এই বিভক্তি যখন যুক্ত হয় তখন হচ্ছে তৎপুরুষ সমাস বলে, তৃতীয় তৎপুরুষ সমাস বলে। চন্দন দ্বারা চর্চিত, চন্দন দ্বারা চর্চিত, চন্দন চর্চিত। স্বভাব দ্বারা সিদ্ধ, স্বভাব সিদ্ধ। রসায়ন দ্বারা অভিষিক্ত, রসায়ন সিদ্ধ, রসায়ন ভিষিক্ত। চিনি দিয়ে পাতা, চিনি পাতা। শিশির দ্বারা সিদ্ধ, শিশির সিদ্ধ। এরকম করে চতুর্থ তৎপুরুষ সমাসে কি আছে? কে, জন্য, নিমিত্তে। এগুলো আছে চতুর্থ তৎপুরুষ সমাসে। কে, জন্য, নিমিত্তে, এগুলো হচ্ছে কি চতুর্থ সমাস, চতুর্থ বিভক্তি। লোপ পায়ে যে সমাস হয় তাকে চতুর্থ তৎপুরুষ সমাস বলে। যেমন তপের নিমিত্তে বন, তপবন। দেবকে দত্ত, দেবদত্ত। বালিকাদের নিমিত্তে বিদ্যালয়, বালিকা বিদ্যালয়। বসন্তের নিমিত্তে বাড়ি, বসন্ত বাড়ি। আচ্ছা, পঞ্চম তৎপুরুষ সমাস হতে থেকে চেয়ে, অপেক্ষা ইত্যাদি। পঞ্চম তৎপুরুষ সমাস হচ্ছে হতে থেকে চেয়ে ইত্যাদি। এগুলো হচ্ছে কি পঞ্চম তৎপুরুষ সমাস। যেমন ঘর থেকে ছাড়া, ঘর ছাড়া। বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। পদ্ম মুখ হতে ভ্রষ্ট, মুখ ভ্রষ্ট। মেঘ হতে নাথ, মেঘ মুক্ত। মেঘ হতে মুক্ত, মেঘ মুক্ত। মেঘ হতে নাথ, মেঘনাথ। এরকম করে ষষ্ঠী তৎপুরুষ সমাস পূর্বপদের ষষ্ঠী বিভক্তি র এর। ষষ্ঠী তৎপুরুষ সমাসের মধ্যে আছে কি র এর লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। পদ্মের পাতা, পদ্ম পাতা। সৌরভ, পুষ্প সৌরভ, পুষ্পের সৌরভ। রাজপদ, রাজের পদ। পৌরসভা, পৌরসভা। এরকম করে সপ্তমী তৎপুরুষ সমাস এ, ত, এ, অ, তে লোপ পায়। ষষ্ঠী তৎপুরুষ সমাসের বিভক্তি হচ্ছে কি এ, অ, তে পাওয়া যায়। যেমন রাতের জায়গা, রাত জায়গা। ছায়াতে শীতল, ছায়া শীতল। রঙে ভরা, রঙ্গ ভরা। সংখ্যালঘু, সংখ্যালঘু। রাতের কানা, রাত কানা। সাহিত্য বিশারদ, সাহিত্য বিশারদ ইত্যাদি। এরকম ন তৎপুরুষ সমাস না বোধক, না নে, না ন্যায়, নয় ইত্যাদি পর্বত বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে ন তৎপুরুষ। যেমন অকট, অ। ন যোগ কপট, বেআইনি। নয় যোগ অতি, নাতি দীর্ঘ। নয় যোগ অতি দীর্ঘ, নাতি দীর্ঘ। নয় অতি শীতাষ্ণ, নাতি শীতাষ্ণ। ন মিল, অমিল। অমিল মানে হচ্ছে কি অমিল। এরূপ অনাদর, নাতি খর্ব, অভরাজ, নারাজ, অবিশ্বাস্য ইত্যাদি। উপপদ তৎপুরুষ সমাস যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয়ে হয় সে পদকে উপপদ বলে। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদান্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। কৃদন্ত উপপদ তৎপুরুষ সমাস যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদে যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন খতে চরে যে খেচর, প্রভা করে যে প্রভাকর, পকেট মারে যে পকেট মার, কানা। এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। কিন্তু এগুলো পড়েছি কিসের বল? উপপদ তৎপুরুষ সমাস। প্রভা করে যে প্রভাকর, পকেট মারে যে পকেট মার, কান কাটা যার কান কাটা, ধামা ধরে যে ধামাধর। সমাজ সংস্কার করেন যিনি সমাজ সংস্কারক, জল দান করে যা জলদ, সর্বনাশ করে যে সর্বনাশা, পঙ্কে জন্ম যা পঙ্কজ, নীল করে যে নীলকর, ভুঁই ফোড়ে যে ভুঁই ফোড়, সত্যবাদী সত্য কথা বলে যে সত্যবাদী, দ্রুতগামী দ্রুত গমন করে যা দ্রুতগামী। এখন আসি অলুক তৎপুরুষ সমাস। অলুক অর্থ লোপ না পাওয়া। অলুক অর্থ কি লোপ না পাওয়া। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিলুপ্তি লোপ হয় না, পূর্বপদের বিলুপ্তি লোপ হয় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন ছলে ছাটা, ছলে ছাটা। কলে ছাটা, কলে ছাটা। তেলে ভাজা, তেলে ভাজা। কানে খাটো, কানে কাটো। চোখের বালি, চোখের বালি। কলুর বলদ, কলুর বলদ। হাতে কাটা, হাতে কাটা। এগুলোর কোনো বিভক্তি লোপ পাচ্ছে না, তখন বলে অলুক তৎপুরুষ অলুক সমাস। আচ্ছা, বৈব্রী সমাস যে সমাসে সমসমান পদগুলো কোনটি অর্থ না বুঝে অন্য একটি পদ অর্থ বোঝায় তখন তাকে বৈব্রী সমাস বলে। বহুব্রীহি ধান আছে যার বহুব্রী। এখানে বহু কিংবা ব্রীহি কোনোটিরই অর্থ প্রাধান্য নেই, যার
বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। আচ্ছা, আয়ত লোচন যার, আয়ত লোচন মহান আত্মা যার, মহাত্মা, এটা হচ্ছে বহুব্রীহি কিন্তু। স্বচ্ছ সলিল যার, স্বচ্ছ সলিল। নীল বাসন যার, নীল বাসন যার, নীল বাসনা। স্থির প্রতিজ্ঞা যার, স্থির প্রতিজ্ঞ। ধীর বুদ্ধি যার, ধীর বুদ্ধি। বহুব্রীহি সমাসের শ্রেণী বিভাগ। বহুব্রীহি সমাস কয়েক প্রকার হয় থেকে সমানাধিকরণ বহিব্রীহি, বেদীকরণ বহিব্রীহি, বেতিহার বহিব্রীহি, নচ বহিব্রীহি, অলোক বহিব্রীহি, বন্ধুবদ্ধ বহিব্রীহি, প্রত্যয়ন্ত বহিব্রীহি, সংখ্যাবাচক বহিব্রীহি, সার্থক বহিব্রীহি, নিবেদন নিষিদ্ধ বহিব্রীহি। আচ্ছা, সমানাধিকরণ বহিব্রীহি যে বহিব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষণ এবং বিশেষ্য হয় তাকে সমানাধিকরণ বহিব্রীহি বলে। যেমন নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ। হত হয়েছে স্ত্রী যার, হতশ্রী। সুশীল যার, সুশীল। যুবতী যার, যুবজানী। মধুকণ্ঠ যার, মধুকণ্ঠী। বেদিহার বহিব্রীহি যে বিশেষ্য ও বিশেষ্য পদের মিলনে যে সমাস হয় তাকে বেদিহার বহিব্রীহি। যেমন দিগম্বর যার, দিগম্বর। ইয়সিতে বীজ যার, আশি বীজ। শশাঙ্কে যার, শশাঙ্ক। বিনা পানিতে যার, বিনা পানি। বেদিহার বহিব্রীহি পরস্পর ক্রিয়া বিনিময় বোঝাতে একই শব্দের পুনরুক্তি দ্বারা যে বহিব্রীহি সমাস হয় তাকে বেদিহার বহিব্রীহি সমাস বলে। এর সমাসের পূর্বপদে আ এবং পরপদে ই যুক্ত হয়। যেমন কানে কানে যে কথা, কানাকানি। গোলাগুলি, কোলে কোলে যে মিলন, কোলাকুলি। গলায় গলা যে মিলন, গলাগলি। লাঠিতে লাঠিতে লড়াই, লাঠালাঠি। হাসিতে হাসিতে যে ক্রিয়া, হাসাহাসি। নচ বহিব্রীহি বিশেষ্য পূর্বপদের আগে নচ না অর্থবোধক অব্যয় যোগ করে বহিব্রীহি সমাস করা হলে তাকে নচ বহিব্রীহি বলে। নচ বহিব্রীহি সমাসের সাধিত পদ বিষয়ে নচ বহিব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়। যেমন বেতার, নেই তার যার, বেতার। বেপরোয়া যার, নেই পরোয়া যার, বেপরোয়া। অভুজ অভুজ নেই ভূত যার, অভুজ। নেই ভূত যার, নির্ভূত। নেই টোল যার, নির্টোল। নেই চার যার, নেচার। নেই ভুল যার, নির্ভুল। অলোপ বহিব্রীহি সমাস যে বহিব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদের বিভক্তি লোপ পায় না, যে বহিব্রীহি সমাজে পূর্বপদ এবং পরপদের বিভক্তি লোপ পায় না তাকে অলোপ বহিব্রীহি সমাস বলে। যেমন মাথা পাগড়ি যার, মাথায় পাগড়ি। গলায় গামছা যার, গলায় গামছা। হাতে খড়ি যে অনুষ্ঠানে হাতে খড়ি। কানে কাটা যে, কানে কাটা। গায়ে হলুদ যার, অনুষ্ঠানে হয় গায়ে হলুদ। আচ্ছা, হাতে ছড়ি, কানে কানে কলম, গায়ে পড়া, হাতে বেড়ি, মাথায় ছাতা, মুখে হাত ইত্যাদি। মধ্যপদলোপী বহিব্রীহি সমাস বহিব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদে লোপ পায় তাকে সমস্ত পদে লোপ পায় তবে তাকে মধ্যপদলোপী বহিব্রীহি সমাস বলে। যেমন মৃগের ন্যায় নয়ন যার, মৃগ নয়ন। পদ্মার ন্যায় নয়ন যার, পদ্মা নয়না। মেঘের মতো নাদ যার, মেঘনাদ। বিড়ালের ন্যায় চোখ যার, বিড়াল চোখী। কোকিলের ন্যায় কণ্ঠ যার, কোকিল কণ্ঠ। মৎস্যের ন্যায় গন্ধ যার, মৎস্যগন্ধা। এরূপ গাজানন, ঘোড়াধর, মৃগময়না, মীনাক্ষী, পদ্মমুখী, বিড়াল চোখা, হুতুম চোখী, চাঁদ বদনী, বহুপাত, কপোতাক্ষ নদ ইত্যাদি। এগুলো অত দরকার নাই। সংখ্যাবাচক বহিব্রীহি পূর্বপদ সংখ্যাবাচক পরপদ বিশেষ্য হলে এরূপ সমস্ত পদটিকে সংখ্যাবাচক বহিব্রীহি সমাস বলা হয়। সংখ্যাবাচক বহিব্রীহি সমাসও কি হয় বলা হতে পারে। চতুর্মুখ মানে চার মুখ যার, এটা হচ্ছে চতুর্মুখ। চতুষ্পদ, চার পদ যার, চতুষ্পদ। চৌচালা আছে যার, চারচালা। চৌকাঠ আছে যার, চৌকাঠ। দশ আনন যার, দশ আনন। সেতার সে মানে তিন তার যার, সেতার। তেরপদ, তিন পাওয়া যার, তেরপদ। ত্রিভুজ, তিন ভুজ যার, তিন ভুজ। 10 গজ, এটা হচ্ছে সংখ্যাবাচক বহুবিধি। সর্বক বহুবিধি এটা দরকার নাই। নিপতনে সিদ্ধ সমিতি দরকার নাই। অদ্য পদলোপী বহিব্রীহি সমাস এটারও দরকার নাই। অব্যয়ী সমাসের তো এগুলো দরকার নাই, এগুলার পরিচ্ছেদ আসে না। এখন নিত্য সমাস খুবই গুরুত্বপূর্ণ। নিত্য সমাস হতে প্রায় প্রতি বছরই আসে। নিত্য যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাস বদ্ধ থাকে, ব্যাস বাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। এই সমাসে ব্যাস বাক্যের প্রথমে অন্য বা কেবল শব্দটি বসে। অন্য বা কেবল শব্দটি বসে। কালান্তর, অন্য কাল। গৃহান্তর, অন্য গৃহ। দেশান্তর, অন্য দেশ। 2 বা 90, 92। 2 এবং 90, 92। 92, 2 এবং 90। অন্য গ্রাম, গ্রামান্তর। অন্য দিন, দিনান্তর। অন্য লোক, লোকান্তর। এরকম স্থানান্তর, দেশান্তর, উপায়ান্তর। এটা হচ্ছে নিত্য সমাসের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? নিত্য সমাস। উপায়ান্তর, দিগন্তর, দৃশ্যান্তর, লোকান্তর, যুগান্তর ইত্যাদি। নদী সদৃশ্য উপনদী গুরুত্বপূর্ণ অব্যয়ী ভাব সমাসের উদাহরণ। নদীর সদৃশ্য উপনদী, বিভাগের সদৃশ্য উপবিভাগ, মাতার সদৃশ্য উপমাতা, মনের
মনে মনে প্রতিমন, জনে জনে প্রতিজন, জীবন পর্যন্ত আজীবন, মূল পর্যন্ত আমূল, জীবন পর্যন্ত আজ যাবজ্জীবন, বিরুদ্ধ যোগ প্রতিযোগ, বন্দোবস্তের অভাব, ব্যবধানস্থ ঈশ্বরলাল, ফিকলাল, দক্ষিণ প্রান্ত প্রদক্ষিণ। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অব্যয়ী ভাব সমাসের উদাহরণ। কালের অভাব, বেকার, কর্ণ পর্যন্ত আকর্ণ, সাগরের সদৃশ্য, উপসাগর, মূর্তি সাদৃশ্য, প্রতিমূর্তি, গৃহে গৃহে, প্রতি গৃহে, বছর বছর, প্রতি বছর, রোজ রোজ, হররোজ, সমুদ্র পর্যন্ত অসমুদ্র, জানু পর্যন্ত অজানু, আদ্য পর্যন্ত আদ্যবধি, মিলের অভাব, গড়মিল, পশ্চাত্তাপ, অনুতাপ, ঘরের অভাব, ঘর, রূপের যোগ্য অনুরূপ, আহ প্রত্যহ, চিহ্নকে অতিক্রম, উচ্চিন্ন, মনানের ভাব, বেমানান, ক্ষুদ্র অঙ্গ প্রত্যঙ্গ, নিয়মকে অতিক্রম না করা, যথা নিয়ম, ইচ্ছাকে অতিক্রম না করা যথেচ্ছা, ইষ্টকে অতিক্রম না করা যথেষ্ট, কিশোর পর্যন্ত কৈশোর, জন্ম পর্যন্ত অজন্ম, বাল বৃদ্ধ বনিতা পর্যন্ত অবাল বৃদ্ধ বনিতা, আত্মাকে অর্থাৎ লুনের অভাব, আলুনি, দুঃখকে গত দুর্গত, শৈশবের সূচনা থেকে শৈশবের শেষ পর্যন্ত অকৈশব, বাল্যের সূচনা থেকে বাল্যের শেষ পর্যন্ত আবাল্য। প্রাদি সমাস এগুলো দরকার নাই। সুপ্ত সমাস, নিত্য সমাস কাকে বলে? নিত্য সমাস যদি এখন আসলো, যে সমাসে সমাসবান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্যে দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। অর্ধ ব্যাখ্যামূলক শব্দ বলা হয়। কেবল দর্শন মাত্র, অন্য গ্রামান্তর, অন্য দেশ দেশান্তর, 2 এবং 90, 92, অন্য যুগ যুগান্তর, কেবল জল মাত্র, অন্য স্থান স্থানান্তর, অন্য দিক দিগান্তর। এগুলো হচ্ছে কি নিত্য সমাস উদাহরণ। আচ্ছা, একবারে সমাসের একবার A to Z আমাদের আজকে শেষ হয়ে গেল। কথা হলো আমাদের টার্গেট ছিল 15 দিনে বাংলা কোর্স শেষ করার, ইনশাল্লাহ শেষ করতে পারবো। ভিডিওটা লম্বা হয়ে গেল, কারণ হচ্ছে অনেক বড় একটা ভিডিও তো অনেক বড়ই হয়, কারণ প্রায় 1 ঘন্টার উপরে ভিডিও হয়ে গেল। লম্বা হওয়ার কারণ হচ্ছে আমাদের টার্গেট ছিল হচ্ছে 15 দিনের সমাজ শেষ করা। আজকে 7ম দিন। যারা মন দিয়ে ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবে ইনশাল্লাহ যদি আমরা নিয়মিত পড়তে পারি তাহলে ভালো কিছু আশা করা যায়। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।